সন্ধ্যা। দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত জানাই। বিগত দুদিনের ক্লাসে আমি তোমাদের থিওরি পোর্শনের প্রথম অধ্যায়ের উপর আলোচনা শুরু করেছি। প্রথম দিনের ক্লাসে ছিল বহির্জাত প্রক্রিয়ার উপর আলোচনা এবং পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি ভৌমজলের কার্যের উপর। আজ আলোচনা করব এই ভৌমজলের কার্যের দ্বারা ভূপৃষ্ঠে যে ধরনের ভূমিরূপগুলো গড়ে ওঠে সেই ভূমিরূপের উপর। ভৌমজলের কার্যের দ্বারা ভূপৃষ্ঠে যে ধরনের ভূমিরূপ গড়ে ওঠে তাদের বলে কার্স্ট ভূমিরূপ। এই কার্স্ট একটি জার্মান শব্দ। এটি ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে এসেছে, KAR, কার, যার অর্থ হচ্ছে শিলা। ভূমিরূপ বিদ্যায় কার্স্ট হলো সেই সমস্ত ভূখণ্ড যেখানে জলের দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় শিলা দ্রবীভূত হয়, শিলার রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটে এবং সেই সঙ্গে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গড়ে ওঠে। এই ধরনের ভূমিরূপের আদর্শ বিকাশ দেখতে পাওয়া যায় যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল বরাবর। সেই অঞ্চলটিকে বলা হয় কার্স্ট অঞ্চল। এই ধরনের ভূমিরূপ পৃথিবীর অন্যান্য যে সমস্ত জায়গাতেই গড়ে ওঠে সেগুলোকে সবগুলোকেই বলা হয় কার্স্ট ভূমিরূপ। তাহলে এবার আমরা দেখি পৃথিবীর উল্লেখযোগ্য কিছু কার্স্ট অঞ্চল কোথায় কোথায় রয়েছে। প্রথমে ভারতের দিকে তাকাই। ভারতে রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুন, মধ্যপ্রদেশের পাঁচমারি, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা এবং মেঘালয়ের চেরাপুঞ্জি। মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে টেক্সাস, নিউ মেক্সিকো, কেন্টাকি ও ইন্ডিয়ানা প্রদেশ। ব্রিটিশ দ্বীপপুঞ্জের ইয়র্কশায়ার, ডার্বিশায়ার, অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন, চীনের কোয়াংসি প্রদেশ, কিউবা ও জামাইকার ককপিট অঞ্চল পৃথিবীর উল্লেখযোগ্য কিছু কার্স্ট অঞ্চল। আচ্ছা, এবার কার্স্ট ভূমিরূপ কোনো অঞ্চলে গড়ে উঠবে কিনা সেটা নির্ভর করে কিছু ধর্মের ওপর, কিছু শর্তের ওপর। কার্স্ট ভূমিরূপ বিকাশের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত রয়েছে। শর্তগুলো কি কি? ভূপৃষ্ঠ অথবা ভূপৃষ্ঠের ঠিক নিচে দ্রবণীয় শিলাস্তরের উপস্থিতি বাঞ্ছনীয়, অর্থাৎ যে সমস্ত শিলা অ্যাসিড মিশ্রিত জলে দ্রবীভূত হয় সেই শিলা সেখানে থাকতে হবে। আচ্ছা, শিলাস্তরটি বিশুদ্ধ চুনা পাথরের হওয়া প্রয়োজন, যেখানে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা 40% বেশি হবে। অঞ্চলটিতে পর্যাপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রয়োজন। বার্ষিক বৃষ্টিপাত যদি 30 সেমি কম হয় তাহলে কিন্তু কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার কাজ ব্যাহত হয়। দ্রাব্য শিলাস্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে যথেষ্ট উঁচুতে অবস্থিত হওয়া প্রয়োজন। এই হচ্ছে কার্স্ট ভূমিরূপ বিকাশের কিছু প্রয়োজনীয় শর্ত। এবার দেখি কি প্রক্রিয়ায় এই ভূমিরূপগুলো গড়ে ওঠে, কোন রাসায়নিক বিক্রিয়ার ফলে কার্স্ট ভূমিরূপ ভূপৃষ্ঠে গড়ে ওঠে। আচ্ছা, চুনাপাথর, ডলোমাইট এই সমস্ত শিলার ওপরই কার্স্ট ভূমিরূপ গঠিত হতে দেখা যায়। চুনাপাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে CaCO3। যখন বৃষ্টির জল বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয় তখন তৈরি হয় কার্বনিক অ্যাসিড। দেখো সমীকরণটা, বৃষ্টির জল মানে H2O যখন যুক্ত হচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সাথে মানে CO2, তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3। এবার এই কার্বনিক অ্যাসিড H2CO3 যখন চুনা পাথরের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, তখন তৈরি হয় ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3(2). এই সংকেতটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট যখন ক্যালসিয়াম বাইকার্বনেট
বৃষ্টিপাত হয় তখন চুনাপাথর দ্রবীভূত হয় এবং এই দ্রবণ কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়। কি কি ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায় সেটা এবার আমরা আলোচনা করব। প্রথমে বলি কিছু পৃষ্ঠীয় ভূমিরূপের কথা, যেটা ভূপৃষ্ঠের উপরে গড়ে ওঠে। দেখো, প্রথমে আছে টেরারোসা। ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জল বিশুদ্ধ চুনাপাথরের মধ্য দিয়ে প্রবাহিত হলে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথর দ্রবীভূত হয়ে অপসারিত হয়ে যায়। তখন পড়ে থাকে অদ্রবণীয় লৌহ যৌগ। লোহা তো আর কার্বনিক অ্যাসিডে দ্রবীভূত হয় না, তখন সেই লৌহ যৌগগুলো ভূপৃষ্ঠের ওপর সঞ্চিত হয়। সাধারণত আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটির মতো লাল কাদাময় মৃত্তিকা গঠিত হতে দেখা যায়। একেই বলছে টেরারোসা। টেরা শব্দের অর্থ হচ্ছে মাটি, আর রোসা শব্দের অর্থ হচ্ছে লাল। ল্যাটেরাইট মাটির মতো লাল রঙের মৃত্তিকার মতো তৈরি হয়, হচ্ছে টেরারোসা। এর পরের ভূমিরূপ আছে ল্যাপিস বা কারেন। অধিক ঢাল বিশিষ্ট চুনাপাথর অঞ্চলে, যেখানে ভূমির ঢাল খাড়া, সেখানে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথরের ওপর অসংখ্য অগভীর ও রৈখিক খাত সৃষ্টি হয় এবং সমান্তরালে বিন্যস্ত খাতগুলি তীক্ষ্ণ শীর্ষদেশ দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এই খাতগুলোকেই ফরাসি ভাষায় ল্যাপিস আর জার্মান ভাষায় কারেন বলে। দেখো ছবিটা ল্যাপিস বা কারেনের ছবি। ছবিটা দেখেই বুঝতে পারছো অঞ্চলটি ঢালু, ঢাল বিশিষ্ট এবং দ্রবণ প্রক্রিয়ায় এই যে চুনাপাথরের উপর দ্রবণ কার্যের ফলে এই যে রৈখিক দীর্ঘ গভীর খাতগুলো, পরীক্ষার মতো খাতগুলো তৈরি হয়েছে, এদেরই বলে ল্যাপিস বা কারেন। আচ্ছা, এরপরে ভূমিরূপ আছে গ্রাইক ও ক্লিন্ট। দ্রবণ কার্যের ফলে অনাবৃত চুনাপাথরের দারণ বা সন্ধিস্থল কিংবা শিলার সম্ভেদ তল বরাবর যে দ্রবীভূত হয়ে যে ফাটল তৈরি হয় তাকেই বলছে গ্রাইক, যে দ্রবণ গর্ত তৈরি হয়। এই গ্রাইক জালিকার মতো পরস্পরের সমকোণে বিস্তৃত থাকে। গ্রাইক, এই যে ফাটলগুলো হচ্ছে গ্রাইক, এরা পরস্পরের সমকোণে বিস্তৃত থাকে। আর গ্রাইকের মধ্যবর্তী সমতল আয়তাকার উঁচু অংশগুলোকে বলা হয় ক্লিন্ট। তাই গ্রাইক ও ক্লিন্ট একসাথেই গড়ে উঠতে দেখা যায়। দ্রবণ গর্তগুলো হচ্ছে গ্রাইক আর উঁচু শিলাখণ্ড হচ্ছে ক্লিন্ট। এই গ্রাইক আর ক্লিন্টের উদাহরণ আমাদের দেশের ছত্তিশগড়ের দুর্গ জেলার নন্দিনী খনি অঞ্চলে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপর আছে অবনত ভূমিরূপ। আচ্ছা, তার মধ্যে প্রথমে আছে সোয়ালো হোল। কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপর অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, এগুলোকে বলা হয় সোয়ালো হোল। এর মধ্য দিয়ে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে। আচ্ছা, এই সোয়ালো হোলের মুখ থেকে, ধরো এই যে গর্তটা ভূপৃষ্ঠের উপর তৈরি হলো, এটা হচ্ছে সোয়ালো হোল। এই সোয়ালো হোলের মুখ থেকে ভূ অভ্যন্তরের গুহা পর্যন্ত যে সুড়ঙ্গ পথটা বিস্তৃত থাকে, দ্রবণ কার্যের ফলে তৈরি হয় সুড়ঙ্গ পথগুলো, এই সুড়ঙ্গ পথটাকে বলে হয় পোনর। আচ্ছা, আরেকটি ভূমিরূপ হচ্ছে সিঙ্কহোল। কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফানেল আকৃতির গর্তগুলোকে বা অবনত ভূভাগগুলোকে বলা হয় সিঙ্কহোল। সিঙ্কহোলের পরে আছে ডোলাইন। ডোলাইন শব্দটা এসেছে সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে, যার অর্থ হচ্ছে ভূদৃশ্যের মধ্যে অবনমন। অবনমন মানে নিচু জায়গা, যে জায়গায় বসে গেছে। প্রকৃতপক্ষে ডোলাইন হচ্ছে সিঙ্কহোলেরই নামান্তর। সিঙ্কহোলের থেকে আয়তন একটু বড় হচ্ছে ডোলাইন। আবার সিঙ্কহোল আর ডোলাইন, একাধিক সিঙ্কহোল ডোলাইন একে অপরের সাথে মিলিত হয়ে যে বৃহৎ আকৃতি গর্ত সৃষ্টি করে তাদের বলে উভালা। উভালা বিভিন্ন আকৃতির হয়, কখনো অধিবৃত্তাকার, কখনো উপবৃত্তাকার। আবার উভালার থেকেও বৃহৎ আকৃতি চুনাপাথরের মেঝেতে যে গভীর অবনত ভূমি সৃষ্টি হয় তাদের বলে পোলজে। পোলজের ভূমিটা হচ্ছে সমতল বিশিষ্ট আর দুদিকটা খাড়া ঢাল দিয়ে আবদ্ধ থাকে। এই
সমতল মেঝের ওপর চুনা পাথরের অবশিষ্টাংশ টিলার আকারে দাঁড়িয়ে থাকে, যাদের বলে হাম্পস। পোলজের ভেতরে হাম্পস দেখতে পাওয়া যায়। দেখো ছবিটা, এটা হচ্ছে একটা কার্স্ট অঞ্চল। এখানে যে বিভিন্ন আকৃতির গর্তগুলো দেখতে পাচ্ছ, সেগুলোকে কখনো বলছে সিঙ্কহোল, যে সবচেয়ে আয়তনে ছোট সিঙ্কহোল। সিঙ্কহোল যখন আয়তনে বড় হয়ে যাচ্ছে সেটাকে বলছে ডোলাইন। আবার সিঙ্কহোল বা ডোলাইন একে অপরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ আকার গর্ত তৈরি হচ্ছে সেটা হচ্ছে উভালা। উভালার থেকেও আয়তনে বড় অবনমিত স্থানকে বলে পোলজে। আবার এই পোলজের মধ্যে তলাতে, তার তলে যে টিলাগুলো অবস্থান করে তাদের বলে হাম্পস। এই হচ্ছে অবনত ভূমিরূপ। আচ্ছা, আরো কিছু ভূমিরূপ গড়ে ওঠে কার্স্ট অঞ্চলে, সেটা হচ্ছে নদী দ্বারা সৃষ্ট কার্স্ট ভূমিরূপ। তার মধ্যে প্রথমেই বলি অন্ধ উপত্যকার কথা। কার্স্ট অঞ্চলের ওপর দিয়ে যখন কোনো নদী প্রবাহিত হয়, সেই নদী যদি কোনো সিঙ্কহোলের কাছে বা কোনো ডোলাইনের কাছে বা উভালা বা পোলজির কাছে উপস্থিত হয়, তাহলে নদী উপত্যকার বিস্তার সেখানেই শেষ হয়ে যায়। নদীর উৎস থেকে নদী উপত্যকার বিস্তার সিঙ্কহোলে এসে হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। কারণ তারপরে তো ওই যে গর্তগুলো তৈরি হয়েছে, নদীর জল তার ভিতরে ঢুকে যাচ্ছে, বা নদী উপত্যকার বিস্তার কানাগুলির মতো ওখানেই শেষ হয়ে যায়। এই উপত্যকাকেই বলছে অন্ধ উপত্যকা। আর শুষ্ক উপত্যকাটা কি? কার্স্ট অঞ্চলে প্রবাহিত নদী যদি সিঙ্কহোলের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে যায়, তাহলে তার পরবর্তী অংশে নদী খাত শুকিয়ে যায়, জলের অভাবে শুকিয়ে যায়। এই শুষ্ক নদী খাতকে, মানে শুকিয়ে যাওয়া নদী খাতকেই বলছে শুষ্ক উপত্যকা। আচ্ছা, এরপর আসি যে সমস্ত ভূমিরূপ, কার্স্ট ভূমিরূপ ভূগর্ভে গঠিত হয়, মাটির তলায় গঠিত হয়। এতক্ষণ আমরা যে যতগুলো ভূমিরূপ পড়লাম, জানলাম, সেগুলো হচ্ছে সবই ভূপৃষ্ঠের উপরে সৃষ্টি হয়। এবার দেখি কিছু ভূমিরূপ আছে কার্স্ট অঞ্চলে গড়ে ওঠে, সেগুলো হচ্ছে মাটির তলায় সৃষ্টি হয়। এদের দুভাগে ভাগ করা হয়, ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে প্রধান ভূমিরূপ হচ্ছে গুহা বা কেভ। ভূ অভ্যন্তরে প্রাকৃতিক শূন্যস্থানকে বলা হয় গুহা। গুহা কিভাবে তৈরি হয়? চূড়া পাথরের মধ্যে যে অসংখ্য ফাটল, দারুণ বা সন্ধিস্থল থাকে, সেই বরাবর যখন দ্রবণ কার্য চলতে থাকে, মানে অ্যাসিড মিশ্রিত জল যখন সেই ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করতে থাকে, তখন আস্তে আস্তে সেই ফাটলটা বড় হতে থাকে। বড় হতে হতে ভূ অভ্যন্তরে তৈরি করা একটা স্বাভাবিক শূন্যস্থান, একে বলছে গুহা। গুহা যখন আকারে বড় হয়ে যায় তখন তাকে বলে ভূগহ্বর, ইংলিশ হচ্ছে কেভার্ন। আচ্ছা, এই গুহার ভারতবর্ষে এরকম চুনাপাথরের গুহা দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশের পাঁচমারি, উত্তরাখণ্ডের দেরাদুন, অন্ধ্রপ্রদেশের বোরা গুহা উল্লেখযোগ্য উদাহরণ। দেখা গেছে যে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের গুহাগুলো বেশি প্রাচীন, কারণ উত্তর ভারতে হিমালয় পর্বত হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, তাই দক্ষিণ ভারতের গুহাগুলো আকার আয়তনে অনেক বড়। ফ্রান্সের গুফ্রে বার্জার হচ্ছে পৃথিবীর গভীরতম গুহা। গুহা অনুভূমিকভাবে আবার উল্লম্বভাবেও বিস্তৃত হতে পারে। উল্লম্বভাবে বিস্তৃত গুহা অনেক সময় বহু তল বিশিষ্ট হয়, একাধিক তলে অবস্থান করে, এদের বলে গ্যালারি গুহা। যেমন অন্ধ্রপ্রদেশের বোরা গুহা এই গ্যালারি গুহার উদাহরণ। এই হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ। এইবার আসি সঞ্চয়জাত ভূমিরূপ। গুহার মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থের সঞ্চয়ের ফলে গুহার মধ্যে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপগুলো গড়ে ওঠে, সেগুলোই হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাতন প্রস্তর। পাতন প্রস্তরটা কি? গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথর ফোঁটা ফোঁটা রূপে ঝরে পড়ে যে ভূমিরূপগুলো তৈরি করে তাদেরই বলে পাতন প্রস্তর। এই পাতন প্রস্তরকে চার ভাগে ভাগ করা যায়: স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ এবং হেলিকটাইট। প্রত্যেকটা ভাগ সম্পর্কে ডিটেলসে পড়তে হবে চিত্র সহ। স্ট্যালাকটাইটটা কি? গুহার ছাদ থেকে যখন চুনাপাথর মিশ্রিত অতি ঘন এবং গাঢ় জল পড়তে থাকে, তখন অনেক সময় দেখা যায় যে ফোঁটা রূপে মেঝেতে পড়ার আগেই জল বাষ্পীভূত হয়ে উবে যাচ্ছে। তখন এই চুনা পাথরের সঞ্চয় গুহার ছাদ থেকে গাছের ঝুড়ির মতো ঝুলতে থাকে। এই ঝুলতে থাকা দণ্ডায়মান ভূমিরূপকেই বলছে স্ট্যালাকটাইট। দেখো ছবিটা, এই হচ্ছে চুনা পাথরের একটি গুহার ছবি।
ভেতরে হচ্ছে জল নদীও প্রবাহিত হতে পারে বা জল সঞ্চিত হয়েছে। এটা হচ্ছে গুহার ছাদ। এই গুহার ছাদ থেকে যে ঝুড়ির মতো ঝুলন্ত স্তম্ভগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্ট্যালাকটাইট। এরপর চুনাপাথরের ফোঁটা যখন মেঝেতে এসে পড়ছে, সেগুলো জমতে জমতে আস্তে আস্তে ওপর দিকে বৃদ্ধি পেতে থাকে এবং ওপর দিকে বৃদ্ধি পেয়ে আকারে যখন অনেকটা বড় হয়ে যায়, স্তম্ভের আকারে মোটা গুড়ির মতো ওপর দিকে বৃদ্ধি পেয়ে যায়, তখন তাকে বলে স্ট্যালাগমাইট। অর্থাৎ মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত চুনাপাথরের সঞ্চয় হচ্ছে স্ট্যালাগমাইট, আর ছাদ থেকে ঝুলন্ত স্তম্ভ হচ্ছে স্ট্যালাকটাইট। এই হচ্ছে দেখো, যেগুলো নিচ থেকে ওপর দিকে বেড়েছে সেগুলো হচ্ছে স্ট্যালাগমাইট। আবার দেখো, স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট যদি একে অপরের সাথে জুড়ে যায় তাহলে তৈরি হয় একটা পিলারের মতো ভূমিরূপ, একে বলছে স্তম্ভ। ওপর থেকে ঝুলন্ত স্ট্যালাকটাইট, নিচ থেকে বৃদ্ধিপ্রাপ্ত স্ট্যালাগমাইট একে অপরের সাথে জুড়ে গিয়ে তৈরি হচ্ছে স্তম্ভ। এই স্তম্ভগুলো গুহাকে ধসের হাত থেকে রক্ষা করে, মানে পিলারের কাজ করে। আরেক প্রকার পাতন প্রস্তর ভূমিরূপ